করোনা আবহের মধ্যেও জলপাইগুড়িতে যিনি ছুটে বেড়াচ্ছেন সর্বত্র, জলপাইগুড়ি পুরো এলাকার পাশাপাশি জেলার সর্বত্র যিনি ছুটে বেড়াচ্ছেন এবং প্রতিদিন জলপাইগুড়িতে করোনার সাথে লড়ে যাচ্ছেন। এমনটা নয় যে জলপাইগুড়িতে যেদিন করোনা এসেছে সেদিন থেকে তিনি লড়ছেন, লড়াইটা অনেক আগে থেকেই ছিল, তার ফলে হয়তো কিছুটা প্রভাব এখানে কমই রয়েছে। আমরা আজকে কথা বলবো জলপাইগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য তথা জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সৈকতবাবু, আপনাকে প্রথমে নাগরিক টিভিতে স্বাগত জানাই। ধন্যবাদ। জলপাইগুড়ি পুরো এলাকায় এই মুহূর্তে করোনা চলে এসছে। জলপাইগুড়ি পুরো এলাকার বাইরে, জেলার বাইরে, গোটা রাজ্যে অনেকদিন আগেই করোনা প্রবেশ করেছিল, কিন্তু করোনার সঙ্গে লড়াই লড়তে গিয়ে রাজনৈতিক লড়াইটা অনেকটা দূরে চলে গেছে। এখন হয়তো এই সমাজে নেমে কাজটা করতে হচ্ছে, প্রতিদিন কাজ করতে হচ্ছে। আপনি ছুটে বেড়াচ্ছেন, প্রতিদিনের এই কাজ করার স্পিরিটটা কিভাবে আসছে? না দেখুন, ঘটনাটা হচ্ছে যে যদি আপনি পুরো করোনার হিস্ট্রিটা যদি দেখেন তাহলে দেখবেন যে এই কোভিড-19 এটা তো চীনের উহান প্রদেশ থেকে এর এপিসেন্টারটা ছিল। পরবর্তীকালে এপিসেন্টারটা চেঞ্জ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়, ইতালিতে চলে যায়। তার যদি চীন থেকে আমেরিকায় যেতে পারে, ইতালিতে যেতে পারে, তখন আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে প্যান্ডেমিক ডিক্লেয়ার করলো 11 মার্চ, এবং তারপর থেকে আমরা প্রায় 23শে মার্চ থেকে আমরা কিন্তু এই করোনার বিরুদ্ধে, কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি। দেখুন, একটা কথা, ভোটে কেউ জিতবে কেউ হারবে, সেটা গণতন্ত্রের একটা অঙ্গ। মানুষ কাউকে জেতাবে, কাউকে প্রত্যাখ্যান করবে, কিন্তু সমাজ যদি আপনাকে প্রত্যাখ্যান করে দেয় তাহলে আপনি ভোটে দাঁড়াবেন কেন? আপনি মানুষের মধ্যে থাকবেন কেন? আপনি রাজনীতি করবেন আর মানুষের বিপদের সময় আপনি পাশে গিয়ে দাঁড়াবেন না। আপনি রাজনীতির সময়, ভোট চাওয়ার সময় আপনি মানুষের কাছে যাবেন। আর কোভিড-19 এর ভয়ে আপনি যদি মানুষকে পরিষেবা দেওয়া বন্ধ করে দেন, তাহলে তো আর যাই করুন, আপনার রাজনীতি করা উচিত নয় বলে আমি বিশ্বাস করি। এই মানসিকতা থেকেই কিন্তু আমি প্রথম দিন থেকে জলপাইগুড়ি পৌরসভায় কন্ট্রোল রুম খোলা, 231539 নাম্বার, মাঝখানে 2-4 দিন বন্ধ ছিল, আবার এখন রেস্টোর হয়ে যাচ্ছে। তারপরে টেকনিক্যাল ফল্টে বন্ধ ছিল। তারপরে অ্যাম্বুলেন্স, বিনা পয়সায় অ্যাম্বুলেন্স পরিষেবা জলপাইগুড়ি পৌরসভা চালু করা, সেটা ভিডিও করে আমি মানুষকে জানিয়েছিলাম ফেসবুকের মাধ্যমে, প্রেস কনফারেন্সের মাধ্যমে। এবং তারপরে 26 তারিখ থেকে টানা জলপাইগুড়ি শহরে যখন কোভিড পেশেন্ট ভর্তি ছিল সুপার স্পেশালিটিতে, যখন কালিম্পংয়ে যিনি মারা গেলেন তার আত্মীয় স্বজন যাদের কোভিড পজিটিভ হয়েছিল, তারা যখন সুপার স্পেশালিটি শিফট হয়েছিল এবং পরে আবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নেওয়া হয়, তখন থাকাকালীনই আমি গিয়ে দমকল বাহিনীকে সাথে নিয়ে জলের মধ্যে সোডিয়াম হাইপোক্লোরাইড, ফিনাইল এবং ব্লিচিং সলিউশন মিশিয়ে আমরা কিন্তু পুরো স্যানিটাইজ করেছি। তারপর কোভিড হাসপাতাল খোলার পরে বিশ্ব বাংলা ক্রিয়াঙ্গনে যেখানে সারি এবং কোভিড হাসপাতাল রয়েছে, সেখান থেকেও আমরা স্যানিটাইজ করেছি। এই দুটো স্যানিটাইজেশন যখন ওই চূড়ান্ত রিস্কি জায়গায় গিয়ে করেছি, অটোমেটিক্যালি ভয়কে, দেখুন, ভয় তো সবার মধ্যেই থাকবে, মৃত্যু ভয় কার নেই? মানুষ মৃত্যুটাকে ভয় পায় না, কিন্তু মৃত্যু ভয়টাকে ভয় পায়। তার থেকে অনেকটাই তাকে অতিক্রম করা গেছে। এবং তারপর দেখুন, যখন যে কোভিড পেশেন্ট ধরা পড়েছে, সেখানে ছুটে গেছি পৌরসভার তরফ থেকে, কন্টেনমেন্ট জোন করেছি, বাফার জোন তৈরি করা হয়েছে, এবং তারপরে দেখবেন ওখানে সার্ভিস প্রোভাইডিং কমিটি করা হয়েছে, যাতে মানুষকে পুরো সহায়তা প্রতিদিন বাজারহাট করে দিতে পারবে না, যাতে মানুষকে সার্ভিস, যে মানুষকে বন্দী হয়ে থাকে, কন্টেনমেন্ট জোনের মানুষটা বাড়ি থেকে বেরোতে পারছে না, ওই গলিতে আটকে থেকে গলি থেকে বেরোতে পারছে না। যদি একদম ব্লাইন্ড লাইন সরু গলি হয়, তাহলে পুরো গলিটাকে আপনাকে কন্টেন করতে হবে। কারণ যদি কোনো কোভিড পজিটিভ পেশেন্ট এসে থাকে, তিনি ওই গলির মধ্যে বেশি হাঁটাহাঁটি করেছেন, কারোর সাথে গল্প করেছেন, মিশেছেন, এটা কি করতে হবে। আবার কোনটা যদি খালি বাড়ি কন্টেন করলেই হয়ে যায়, তাহলে তো বাড়িকে কন্টেন করা হয়। এবং এই যে এতগুলো কাজ করা, এবং তাদের ত্রাণ দিতে হয়েছে, রিলিফ দিতে হয়েছে আপনার। যেমন আমি যতই শহরে 11 নম্বর ওয়ার্ডে, 8 নম্বর ওয়ার্ডে, 10 নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছি রিলিফ দিতে। তারপর 14 নম্বর ওয়ার্ডেও আমরা করেছি, 21-এ গেছি, 21 নম্বরে গেছি রিলিফ দিতে। তা এগুলো করতে করতে একটা প্রিকশন অবশ্যই রেখেছি, মাস্ক পরেছি, বারবার হাত সাবান দিয়ে ধুয়েছি বা স্যানিটাইজ করেছি, কখনো ক্যাপ করেছি, মানে ডিসপোজেবল ক্যাপও পরেছি, এমনি ক্যাপও পরেছি, জুতো কখনো পরেছি, আবার ধুম করে তাড়াহুড়ো করতে কখনো চটি পড়ে গেছি, কিন্তু ফিরে এসে সাথে সাথে সাবান দিয়ে স্নান করে নেওয়া, বা দিনে 2 থেকে 3 বার করে স্নান করা। এবং দীর্ঘ প্রায় 1.5 মাস আমি বাড়ির বাইরে ছিলাম, যাতে
বাড়ির লোক কোনোভাবে আমি আক্রান্ত না এই হয়? প্রশ্নটাতেই আসবো ভেবেছিলাম, যে রাজনীতির কথায় তো আসবো, কিন্তু আমি এই প্রশ্নটাতেই আসতে চাইছিলাম যে আমরা প্রত্যেকেই সমাজের প্রায় প্রত্যেকেই করোনার কারণে ভয়ভীত। বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকেন তারা ভয়ভীত হচ্ছেন, পরিবারের শিশুদের কথা ভেবে ভয়ভীত হচ্ছেন। আপনার পরিবারে বয়স্ক মানুষ রয়েছেন, আপনার মা রয়েছেন, আপনার স্ত্রী রয়েছেন, আপনার বাচ্চা রয়েছে, সেইখানে দাঁড়িয়ে আপনাকেও তো এই লড়াইটা লড়তে হচ্ছে। গোটা সবাই যখন এই জায়গায় নিজেকে সেফ রাখার চেষ্টা করছে, একটা কথা এখন যখন খুব জনপ্রিয় হয়েছে যে বারান্দা থেকে আমি নামি না, এই যে কথাটা, সেই কথার জায়গায় দাঁড়িয়ে আপনাকে নামতে হচ্ছে। প্রথম প্রশ্ন যে সেই জায়গায় আপনি কিভাবে এটা করছেন, প্রথম কথা যে কিভাবে বাড়িকে ম্যানেজ করছেন। আর নাম্বার 2, এর সাথে সাথে কি এটা হচ্ছে যে ঘরে বসে রাজনীতি করা, একটা কথা একসময় প্রচলিত ছিল, এখনো ঘরে বসে অনেকেই রাজনীতি করেন, সেই জায়গাটা কি প্রায় শেষ হতে চলছে? এখন কি ঘরে বসে রাজনীতি করার সময় নয়? আপনি যদি এরকম অতিমারির সময় যদি ঘরে বসে রাজনীতি করেন, তাহলে তো মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে। আপনি দেখুন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে রুমালের মাস্ক বানিয়ে সেটা লাগিয়ে তিনি কখনো কলকাতা মেডিকেল কলেজ, কখনো নীলরতন সরকার, কখনো SSKMPD, তিনি কিন্তু ছুটে বেরিয়েছে। আমি সমালোচনা করছি না, কিন্তু উল্টো দিকে দেখুন, দেশের প্রধানমন্ত্রী কিন্তু খালি ভার্চুয়ালি করেছেন, ভিডিও কনফারেন্সের মধ্যে। হ্যাঁ, তিনি এসেছিলেন, অবশ্যই আমফানের পরে ঘুরতে এসেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাক্টিভনেস আপনি দেখেছেন, সেটা কিন্তু দেশের আর কোনো নেতা বা নেত্রীর মধ্যে দেখা যায়। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা করি, এবং আমফানের পরে আপনি দেখবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় ঘুরে ঘুরে কাজ দেখেছিলেন। আমি এদের অনুপ্রেরণা আদর্শ দলটা করি। তা আমি কি করে ঘরে বসে থাকি? প্রথম দিন থেকে যদি আমার মুখ্যমন্ত্রী রাস্তায় নামতে পারে, আমি রাজনীতির কথা ছেড়ে দিই, আমি তৃণমূল কংগ্রেস না কি বিজেপি কি CPM কি কংগ্রেস কি সব সরিয়ে দিই। আমার মুখ্যমন্ত্রী যদি রাস্তায় এইভাবে নেমে কাজ করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমার জীবনের থেকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের দামটা আরো বেশি, কারণ সোসাইটির কাছে তিনি আরো অনেক কোটি কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমি কেন করতে পারবো না? এটা গেল এক। সেকেন্ড হচ্ছে যে বাড়িতে আমারও 75 বছর বয়সের মা রয়েছেন, আমারও 10 বছরের মেয়ে রয়েছেন, স্ত্রী রয়েছেন, সব রয়েছেন, কিন্তু আমাকে এই কাজটা তো করতেই হবে। তার কারণ হচ্ছে একটা এলাকায় কোভিড ধরা পড়লো, আমি তো ভিডিও কনফারেন্স ইনস্ট্রাকশন দিতে পারবো, আমাকে তো যেতেই হবে, কন্টেনমেন্ট জোন করতেই হবে, একটা সেখানে স্যানিটাইজেশনের ব্যবস্থা করতেই হবে, এবং এই স্পিরিটটা আপনাকে রাখতে হবে। দেখুন, রাতারাতি কোনো ভ্যাকসিন বেরোবে না। অকারণ শহরে ঘুরে লাভ নেই, অকারণ আড্ডা মারার মধ্যে কোনো সাহসিকতা নেই, কিন্তু আপনি যদি পজিটিভ কাজ করতে আপনাকে যদি হয়, তাহলে কিন্তু আপনাকে একটা স্পিরিট রাখতে হবে। সেই স্পিরিটটা কি করোনার ক্ষেত্রে? রেসপেক্ট অল বাট সাসপেক্ট অল। রেসপেক্ট অল বাট সাসপেক্ট অল। আপনার পাশের বন্ধুটা যে আপনার সাথে সারাক্ষণ থাকে, সেও অ্যাসিম্পটোমেটিক কোভিড ক্যারিয়ার হতে পারে। আমি নিজেও সৈকত চ্যাটার্জি অ্যাসিম্পটোমেটিক কোভিড ক্যারিয়ার হতে পারে। আমাকেও ভাবতে হবে যে আমার উল্টো দিকে যে মানুষটা আছে সে কোভিড ক্যারিয়ার, আর আমাকে তাকেও বুঝিয়ে দিতে হবে আমিও কোভিড ক্যারিয়ার হতে পারি। তাই একটা দূরত্ব থেকে সবসময় করতে হবে। চেষ্টা করছি যতবার সম্ভব হাত ধোয়া থেকে বড় বড় নিয়ে নেই, মুখমণ্ডলটা খুব আসে। আপনি হাতটা সাবান দিয়ে ধুলেন, তারপর এমন একটা যে হাত ধরলেন যেখানে হয়তো কোভিডের ভাইরাসটা আছে, তারপর আপনি আপনার মুখে হাত দিলেন, সাথে সাথে ট্রান্সমিশনটা হয়ে গেল। এটার মর্টালিটি রেট কিন্তু বেশি না, মৃত্যুর হার বেশি না, ছড়িয়ে পড়াটা বেশি। আর ছড়িয়ে পড়লে যে আতঙ্কটা সৃষ্টি হচ্ছে, কোভিড পেশেন্ট কেউ কোভিডে আক্রান্ত হলে তিনি তো হসপিটালে শিফট হচ্ছেন, ভালো কথা, কিন্তু তার পরিবারকে যে চোখে মানুষ দেখছে এটাও কিন্তু ঠিক না। অবশ্যই সতর্কতা নিতে হবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আর এখানে প্রিভেনশন এন্ড প্রিকশনস বোথ আর বেটার দেন কিওর। কিন্তু তাকে আমি যদি ভাবি যে ওটা সমাজের শত্রু কোভিড পেশেন্টটা, পরিবারটা, তাহলে সে দুঃখে আমি কি হতে পারি? জলপাইগুড়িতে একজন বয়স্ক মানুষ কোভিড আক্রান্ত হয়ে মারা গেছিলেন, তার অন্য কোমরবিডিটি ছিল কি ছিল না সেগুলো পরের কথা। দেখুন, কোমরবিডিটির তত্ত্ব মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন, সমস্ত বিরোধী দল চিৎকার করেছিলেন, বিপক্ষ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে ভারত সরকারকে নোটিফিকেশন করে কোমরবিডিটির কথা বলতো 70% কোমরবিডিটি। 70% কোমরবিডিটি কেন বলছে? ধরুন আপনি কিডনি পেশেন্ট, আপনার ডায়ালিসিস চলছে, আপনি ক্যান্সারের পেশেন্ট, আপনার হার্ট দুর্বল, আপনার ট্রাইগ্লিসারাইড কোলেস্ট্রল খুব হাই, বা আপনি ক্রনিক হাইপারটেনশন, ক্রনিক ডায়াবেটিসের পেশেন্ট,
হাই সুগার, যেই কোভিডটা ঢুকছে না, তিনি হয়তো বেঁচে থাকতেন, কিন্তু যেই কোভিডটা ঢুকছে তখন মৃত্যুটাকে ট্রিগার করে দিচ্ছে। কোভিড ওই রোগগুলো না থাকলে কোভিড একাধিক হয়তো তাকে কিছু হতো, কিন্তু এই রোগগুলো ছিল বলে এই রোগগুলো কোভিড দ্বারা ট্রিগার হচ্ছে। তাই কোমরবিডিটির তথ্য কিন্তু রয়েছে। কিন্তু আপনাকে বলছি, যে বয়স্ক মানুষ মারা গেল, তার পরিবারের সঙ্গে আমরা কন্টেনমেন্ট, বাড়ির সঙ্গে কন্টেনমেন্ট করেছি। একদিন ওর বাড়িতে আমরা সার্ভিস প্রোভাইডিং কমিটি করে এসেছি, তারপরে কিন্তু আমাকে নিজে গিয়ে একদিন বাজার পৌঁছে দিয়ে আসতে হয়েছে। তার কারণটা হচ্ছে আশেপাশের মানুষ খুব ভীত। অবশ্যই জিরো কন্ট্যাক্টে থাকতে হবে, কিন্তু জিরো কন্ট্যাক্টে থেকেও তো অনেক কিছু করা যায়। একটা বাড়ি কন্টেনমেন্ট জোন রয়েছে, তার সঙ্গে একটা চেয়ার পাতা থাকবে, সে ফর্দটা দিল যে বাজারে কি হবে, টাকাটা দিলাম, ফর্দটা দিলাম, টাকা খরচা করতে হবে, খালি সময়টা দিল, বাজারটা করে ওখানে রেখে চলে যাবে, রেখে চলে যাবে। এবার কাগজটা যখন হাতে নিলেন এবং কাগজটা যখন দিলেন, বারবার স্যানিটাইজ করুন, বাজারটা দিয়ে চলে গেল, আবার হাতটাকে স্যানিটাইজ করুন, সব সাবান দিয়ে ধুয়ে দিলেন। কি করে কোভিড আপনার, আপনি যদি মুখে চলে হাত মারেন? এই সতর্কতাও আপনাকে রাখতে হবে। এটা একটা আতঙ্কের পরিবেশ ছড়িয়েছে, অবশ্যই এটা সামাজিক ব্যাধি যেটা এই মুহূর্তে ছড়িয়ে পড়ছে, এটা থেকে সবাইকে মিলে লড়াই করতে হবে। আমি একটু রাজনৈতিক কথায় যাব, যে পৌরসভা ভোট রদ হয়েছে করোনার কারণে, কিন্তু বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। 21শে জুলাই আসছে, সম্ভবত সেটাও ভার্চুয়ালি হবে। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দল বিজেপি ইতিমধ্যেই কিন্তু ভার্চুয়ালি র্যালিতে চলে গেছে এবং তারা কিন্তু পশ্চিমবঙ্গকে টার্গেট করছে। সেখানে এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদেরকে কিন্তু এই লড়াইটা সবচেয়ে বেশি শক্তি দিয়ে লড়তে হবে। জলপাইগুড়ি তথা গোটা উত্তরবঙ্গে গত লোকসভা ভোটের প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস অনেকটাই ব্যাকফুটে রয়েছে, সেই জায়গা থেকে দলকে আরো উজ্জীবিত করতে হবে। সেখানে দাঁড়িয়ে জলপাইগুড়িতে যে রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে, সেখানে পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ ইত্যাদি হচ্ছে, সংগঠনটা কি কোথাও একটু এলোমেলো হয়েছে নাকি সংগঠনটা ঠিক আছে, কি বলবেন? দেখুন, আমাদের সাংগঠনিক শক্তি 100 কিলোমিটারের মধ্যে কেউ নেই। লোকসভা নির্বাচনকে আপনি বিজেপির বেস লাইন যদি ভাবেন, শক্তির সোর্স যদি ভাবেন, তাহলে কিন্তু রং অ্যানালাইসিস। তারপরে উপনির্বাচনে খড়গপুরে কিন্তু উড়ে গেছে, ইসলামপুরে উড়ে গেছে, কোথাও কিন্তু দাঁড়াতে পারে। কারণ মানুষকে ভুল বুঝিয়ে একটা ভোট জেতা যায়, সব ভোট জেতা যায়। লোকসভা নির্বাচনের আগে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ করে মোদিকে দেশের সবচেয়ে বড় নেতা বিজেপি পার্টির থেকে অনেক টল দেখিয়ে, লম্বা দেখিয়ে, এবং এত হাজার হাজার কোটি টাকা খরচা করে সোশ্যাল নেটওয়ার্ক এবং মিডিয়াকে পারচেস করে, মানে সেই আর্থিক লড়াইয়ের বিরুদ্ধে কিন্তু কেউ লড়ে উঠতে পারে। এটা হচ্ছে মানুষ ভেবেছিল মোদি সব পারে, মোদি সব পারেন। মানুষ কি দেখলো, মোদি 11 তারিখ প্যান্ডেমিক ঘোষণা করার পরেও 25 তারিখ লকডাউনে আসলেন এবং তারপরে কি করলেন, 22 তারিখ অব্দি ইন্টারন্যাশনাল ফ্লাইট চালালেন। লোকসভাকে জারি রাখলেন, মধ্যপ্রদেশে কংগ্রেসের কমলনাথকে সরিয়ে বিজেপি সরকার দখল করার জন্য হর্স ট্রেডিং করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে কিনে নিয়ে এই কাজটা করলেন। করে কি করলেন, তিনি বললেন থালা বাজান, মোমবাতি জ্বালান। মানুষ, মোদী ভাবলেন 21 দিনের লকডাউন করে মুখ্যমন্ত্রীর সাথে কনসাল্ট না করে দিলেন। মোদী ভাবলেন 21 দিনের মধ্যে লকডাউন করে দিয়ে আমি করোনাকে জিতে নেব। 4 লাখ ক্রস করে গেছে করোনা আক্রান্ত। মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এখন আর এই মানুষ কিন্তু এই কথা বলছে না। মানুষ কিন্তু এই কথা বলছে না। এক, লোকসভা নির্বাচনের সময় কোন বিরোধী প্রধানমন্ত্রীর মুখ কেউ তুলে ধরা হয়নি, এটা একটা বড় ফ্যাক্টর ছিল। 2, একটা উগ্র হিন্দুত্ববাদকে তুলে ধরা হয়েছিল। আমি তো একটা হিন্দু ব্রাহ্মণ বাঙালি ঘরের ছেলে, আমাকে কি হিন্দুত্ব গুজরাট থেকে শিখতে হবে? একটা কায়স্থ, একটা রাজবংশী, একজন যারা হিন্দু, যে নমশূদ্র, প্রত্যেকেই তো মানুষ, সবার উপর মনুষ্যত্ব তাহার উপর নাই। তাই কি হিন্দুত্ব গুজরাটের শঙ্করাচার্যের কাছ থেকে শিখতে হবে? বাংলার কাছে তো স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস রয়েছে। তাই আমরা এই কথাটা তখন ধরতে পারিনি, আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি। एनआरसी को घुसपैठियों को इस देश से निकाल के रहूंगा, অমিত শাহ আলিপুরদার সে বিখ্যাত গান। রাজবংশী ভাইরা ভাবলেন আমরা তো এখানে অরিজিন আমাদের, তাই আমরা হয়তো থাকবো, আমাদের কিছু হবে না, মোদীকে ভোট দিয়ে দেবেন। কিন্তু পরে যখন আসাম দেখলেন, আর যারা
ভাটিয়ারা যারা রয়েছে, আমরা বলি রাজবংশী ভাটিয়া এই ভাইয়া বলি, তারা আবার ভাবলেন অনেক রাজবংশী ভাইয়ের কাছে তো কাগজ নেই, সে যে আদিহারি, তো যে আদিহার তার তো আদিহারির সার্টিফিকেট নেই, তারপর আমার কাছে ল্যান্ডের ডকুমেন্ট আছে, আমি থাকবো ওরা থাকবে না। এই যে প্রত্যেকে ভাবলেন যে আমি থাকবো অন্যরা থাকবে না, আমি থাকবো করতে গিয়ে বিজেপি ভোট পেয়ে গেল। সিপিএম এর ভোটের একটা বিরাট নিরসন হয়ে গেল, যে ভোটটা গিয়ে বিজেপির সিপিএম এর সমর্থকরা ওদের মানে সিপিএম এর ভোটটা নামতে নামতে 7-7% গিয়ে থাকে ঠেকলো। সার্জিক্যাল স্ট্রাইক, পুলওয়ামা, একটা অদ্ভুত জাতীয়তাবাদ তৈরি করলো। এতগুলো ইস্যু যখন একসাথে কাজ করেছিল, আমি ধরে নিলাম যে বিজেপির কথা সত্যি, ইভিএম এ কোনো কিছু হয়নি, কিন্তু এতগুলো ইস্যুতে কিন্তু নেওয়ার পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 50% আসনে বিজেপিকে পৌঁছাতে দেননি, তিনি রুখে দিয়েছিলেন। উত্তরবঙ্গে প্রথম ফেজে নির্বাচনটা হয়ে যাওয়ায় আমরা রিয়েলাইজ করতে পারিনি, আমরা অস্বীকার করছি। আর এখন কিন্তু আমরা আহত বাঘ সেরে উঠেছি, শুশ্রূষা করে সেরে উঠেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ টাইগ্রেস, বাঘিনী। একটা কথা বলি, করোনা কিন্তু একটা জিনিস দেখিয়ে দিয়ে গেছে, কারা ময়দানে আছে আর কারা ময়দানে নেই। হিন্দিতে একটা বহু বড়, আপনি যখন শোরুম থেকে কোনো জিনিস কিনতে যাবেন না, দেখবেন যে দিকতা হয় ও বিকতা হয়। বিজেপির মুখ কে? আগে ছিল হাত কাটা দিলীপ, সিপিএমের কান কাটা দিলীপ, আর এখন হয়েছে এখানে বিজেপির জিপ কাটা দিলীপ। একে মেরে দিন, ওকে কেটে দিন। সায়ন্তন বাবু জ্বালিয়ে দেবো থানা, শুনেছেন তো সেদিন বড় বড় ড্রাইভার জ্বালিয়ে দেবো থানা, উনি দাঁতনে এটা বলেছেন, দাঁতনে বলেছেন জ্বালিয়ে দেবো থানা। দাঁতন থানা বিজেপির মুখ কে? মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে একটা পঞ্চায়েতই জিততেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে দেশের রেলমন্ত্রী হয়েছে। মুকুল রায় হচ্ছে পলিটিক্যাল ম্যানেজার, হি ইজ নট এ মাস লিডার। মাস লিডার অন্য জিনিস। তাই আমি একটা কথা বলি আপনাকে, তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের পর জলপাইগুড়িতেও ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবং এই যে ঘুরে দাঁড়ানোটা আমরা সতর্ক হয়েছি। এবং আপনি মিলিয়ে নেবেন, যদি বিধানসভার আগে পৌরসভা হয়, আমরা 25টা আসনের মধ্যে অন্তত 20টা আসন দখল করি। আমি 14 নম্বর ওয়ার্ডে কন্টেনমেন্ট জোন করতে গেছি, বাস লাগানো হয়েছে। ওখানকার প্রাক্তন কাউন্সিলর এসে বলছেন বাস কেন লাগাচ্ছে? এইটুকু সেন্স তৈরি হয়নি যে, আপনি ওখানে এসওপির কথা বলেছেন, এসবির কথা বলেছেন, এইটুকু সেন্স তৈরি হয়নি যে বাস লাগানো মানে তাকে জেল গেট করা না। বাস লাগানো মানে সেই বাড়িটাকে চিহ্নিত করে ব্যারিকেড করা, যাতে কোনো মানুষ ওখানে না যান, ওখান থেকে কেউ না বেরোন। এটা হচ্ছে, এবং এসবিতে বলা আছে তাই কন্টেনমেন্ট জোন 14 দিন রাখতেই হবে। ধরুন একজন কেউ আজকে কেউ পজিটিভ হল, তার 7 দিন পর তার রিপোর্টটা নেগেটিভ আসবে, তার মানে কিন্তু কন্টেনমেন্ট উঠে যাবে না। 14 দিন কন্টেনমেন্ট থাকবে, আর 14 দিন স্ট্রিক্ট সার্ভেলেন্স থাকবে। এই নলেজগুলোই তৈরি হয়। সেদিন বাস লাগানো নিয়ে আমাকে জাতীয় কংগ্রেস আমার বিরুদ্ধে আমাকে আক্রমণ করেছে, ভালো কথা। পরের দিন প্রেস কনফারেন্স করে, গতকাল 22 নম্বর ওয়ার্ডে কি হলো? আমরা যখন প্রশাসক মন্ডলী বাস লাগাচ্ছি, পাশে কে দাঁড়িয়েছিল? পিনাকি বাবু পাশে দাঁড়িয়েছিল। উপলব্ধি, এই যে মানুষের উপলব্ধি, করোনাকে উপলব্ধি করতে পারলে এসবকে উপলব্ধি করতে পারে। মাস্কটা পরে আছে কেন? আমাকে অস্বস্তি হচ্ছেন, আপনাকে অস্বস্তি হচ্ছেন, কিন্তু যাতে ড্রপলেট থেকে ইনফেকশনটা না যায় তাই জন্য আমরা মাস্কটা পরেছি। এটা হচ্ছে উপলব্ধি। আর আজকে রাজনীতির সময় না, আজকে সমাজকে উপলব্ধি করবে। বাস লাগানো চটকদারি নয়, স্যানিটাইজ করা চটকদারি নয়, ঘরে বসে থেকে তার বিবৃতি দেওয়াটা অনেক সহজ, রাস্তায় নেমে লড়াই করাটা অনেক কঠিন। কিন্তু দলের নেতাকর্মীদের কাছে, মাদার, যুব, অন্যান্য গণসংগঠন, আমরা তো সবটাই দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে দলকে আরো ঐক্যবদ্ধভাবে ময়দানে নামা উচিত, ততই কিন্তু বিভাজন কাটানোর প্রচেষ্টা হচ্ছে। উত্তরবঙ্গ কোর কমিটির চেয়ারম্যান নিজে এসেছিলেন বিভাজনের পরিস্থিতি তৈরি করাতে। এরকম একটা সময় দাঁড়িয়ে দলের নেতাকর্মীদেরকে আরো সংঘবদ্ধ হওয়ার জন্য আপনি কি বলবেন? দেখুন, উত্তরবঙ্গ কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব এসেছিলেন, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণীও ছিলেন, বিধায়করাও ছিলেন। দেখুন, আমি বলছি দল কিন্তু সংগঠিত, বিভাজিত নয়।
এবার এত বড় একটা পরিবার, আপনাকে বুঝতে হবে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসাবে কি আমি সবাইকে স্যাটিসফাই করতে পারবো সবসময়? আমার পরিবারই, আমার তৃণমূল যুব পরিবারকে আমি 100% স্যাটিসফাই করতে পারবো? এটা কেউ পারে না। সেরকম কৃষ্ণকুমার কলোনি পক্ষ সম্পূর্ণ সব কর্মীকে স্যাটিসফাই করে, কিন্তু দলের সিদ্ধান্ত যেটা হবে সেই সিদ্ধান্তকে মান্যতা দেওয়া হবে। এটা হচ্ছে দলের কর্মীর হচ্ছে প্রকৃত কাজ, দলীয় কর্মীর হচ্ছে প্রকৃত কাজ। এবং দলের সিদ্ধান্ত কিন্তু নেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দলের মা এবং বাংলারও মা। অনেকে বলতে পারেন কিসের মা, আমি বলছি যখন আমফানের মতো ঝড় হয় সারা রাত যিনি জেগে থাকেন, কন্ট্রোল রুমে বসে থাকেন, দেখেছেন বাংলায় বা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীকে এর আগে এরকমভাবে কন্ট্রোল রুমে বসে থাকে? করোনার সময় যেভাবে রাস্তায় নেমে লড়াই করছেন দেখেছেন? আজকে এই উপলব্ধি, আমি সেই উপলব্ধির কথাই বলছি। তৃণমূল কংগ্রেসের যে কর্মীদের মধ্যে রাগ বা দুঃখ হবে তাদেরও উপলব্ধি করতে হবে যে এই দলটাকে যিনি জন্ম দিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে দেখে আমরা সবাই দল, এবং আমাদের পরিবারের যেমন ছোটখাটো এদিক ওদিক থাকবেই, একটু মনোমালিন্য তো থাকবে, আমাদের মতান্তর থাকতে পারে, আমাদের তৃণমূল কংগ্রেসের কোথাও মনান্তর নেই। আমার শেষ প্রশ্ন থাকবে, এটা একদম জনসাধারণের কাছে, প্রশাসক হিসেবে সৈকত চট্টোপাধ্যায় কি বলবেন? যেহেতু করোনা চলছে এবং মানুষ লকডাউন উঠে গেছে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং থেকে শুরু করে স্যানিটাইজার থেকে শুরু করে সবকিছুর একটা কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে মানুষকে যেতে হচ্ছে, প্রশাসক সৈকত চট্টোপাধ্যায় কি বলবেন? কারণ জলপাইগুড়ি পুরো বোর্ড এখন কবে ভোট হবে, কবে গঠিত হবে কোনো কিছু না, কিন্তু মানুষের উন্নয়ন সংক্রান্ত অনেক দাবি দাওয়া রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসক সৈকত চট্টোপাধ্যায়, প্রশাসক মন্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায় শহরবাসীকে কি বলবেন? না, আমার প্রথম কথা যেটা শহরবাসীর কাছে সেটা হচ্ছে যে আমরা যে লকডাউনটা মেনটেন করেছিলাম, এখন লকডাউন উঠেছে ঠিকই আছে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং লকডাউন উঠেছে, আপনাকে বলছি এটাকে বলে পার্শিয়াল ওঠা, কারণ কন্টেনমেন্ট জন্য তো লকডাউন থাকবে। এবার আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে শহরবাসীর কাছে আমার প্রথম বক্তব্য হচ্ছে শহরে কিন্তু যখন লকডাউন চলছিল শহরে কিন্তু কোনো কোভিড পজিটিভ ছিল না। এখন কিন্তু শহরে পুলিশ, মাইগ্রেন্ট লেবার বলছিল, মাইগ্রেন্ট যারা পরিযায়ী হয়ে এসেছেন মানুষ, এবং লোকাল মিলে কিন্তু 13টা শহরে 13টা পজিটিভ কেস, তার মধ্যে কোমরবিডিটি হোক ও করোনার কারণে মৃত্যু একটা। তার মানে কিন্তু যে সময়টায় আমরা লড়াই শুরু করেছিলাম বা ঘরে থাকা শুরু করেছিলাম, পৌরসভা লড়াই শুরু করেছিল করোনার বিরুদ্ধে আর ঘরে থাকা শুরু করেছিলেন মানুষ, সেই সময়টা কিন্তু অত ভালনারেবল ছিল না। কারণ যখনই পরিযায়ী শ্রমিকরা ঢুকেছেন, সেটা যদি আগে প্রধানমন্ত্রী বলে দিতেন যে অন্য রাজ্য বহন করতে পারবে না, তখন বলেছেন ফুড শেল্টার দেবে যে রাজ্যে আছে, সেটা যখন তারা পায়নি, তারা যখন ব্যাক করে এসছে, তখন অলরেডি কিন্তু তাদের মধ্যে ট্রান্সমিশন হয়ে গেছে, তারা কিন্তু কিছুটা ট্রান্সমিশন করেছে। তার ফলে এখন কিন্তু শহর প্রয়োজন। দেখুন, আপনাকে দৈনন্দিন কাজে যেতে হবে, আপনাকে মাস্ক পরেই যেতে হবে। আপনি কারো 3 ফুটের মধ্যে আসবেন না, কথা বললে অন্তত 4 ফুট দূরত্ব থেকে কথা বলুন। 2, 3 হচ্ছে বারবার হাত স্যানিটাইজ করুন আর সাবান দিয়ে হাত ধরুন, আর মুখে হাত দেওয়াটা প্র্যাকটিসটা বন্ধ করুন। আর যে ড্রেস পরে বাইরে বেরোচ্ছে, ফিরে এসে সেই ড্রেসটা সাবান জল দিয়ে কেচে, গরম পারলে গরম ভালো হয়, গরম জলে সাবান জল দিয়ে কেচে বা সার্ফ দিয়ে কেচে সাথে সাথে স্নান করুন। এবং কোন রকম উপসর্গ হলে, সর্দি কাশি, আমি বলে দিচ্ছি, আগে ছিল সর্দি কাশি হাঁচি, আমি তার সাথে বলছি সর্দি কাশি হাঁচি, গায়ে ব্যথা, গলা ব্যথা, সঙ্গে ডায়রিয়া, নাকে গন্ধ পাচ্ছেন না, এই সিমটমগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে। আর ডাক্তারবাবুদের কাছে আমাদের অনুরোধ, তারা ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স, ডাক্তারবাবু, স্বাস্থ্যকর্মী, টেকনিশিয়ান, আমার তাদের কাছে অনুরোধ যে আপনারা অসাধারণ কাজ করছেন, কিন্তু আপনাদের এই অসাধারণ কাজের মধ্যে আরো আন্তরিকতা, আরো মানবিকতা কিন্তু আপনাদের কাছে সমাজ প্রত্যাশা করে। কারণ আমি অনেক দেখেছি, অনেক কোভিড পেশেন্টের ক্ষেত্রে আমি দেখেছি যে আপনি নিয়ে গেছেন কোনো হসপিটালে নিয়ে গেছেন, ফট করে কেউ ট্রলি ধরতে পারে, প্রিকশন নিন, কিন্তু ট্রলিটা ধরতে হবে, সমস্যা, নাহলে মানুষ সমস্যায় পড়ছে। আমার কাছে কিন্তু 2-1 অভিযোগ করেছিলেন যে ট্রলি, ডাক্তারবাবু দেখছেন কিন্তু ট্রলি ধরতে কেউ ভয় পাচ্ছে, পাশে যেতে কেউ ভয় পাচ্ছে। ডিস্টেন্স থেকে কাজটা করতে হবে, কিন্তু কোভিড রোগীকে তো চিকিৎসা দিতে হবে, আর কোভিড থেকে বাঁচতে গেলে নিজেকে সতর্ক করতে হবে।
এই মানবিক দৃষ্টিকোণ থেকে একটি নতুন প্রকল্প যুব শক্তি নিয়ে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাকে সেই রাজ্যের কমিটিতে, কোঅর্ডিনেশন কমিটিতে, একদম রাজ্যে বেশ কিছু জেলার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণটাই মানবিক দৃষ্টিকোণ থেকে উনি করেছেন। কি বলবেন এবং এর ফলে কাজ করতে বা মানুষের সহযোগিতাকে তারা কতটা সুবিধা হবে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা বিরাট কথা। বলেছে আমরা রাজনীতি করবো না, বিজেপি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, তৃণমূল কংগ্রেস এখন রাজনীতি করে। রাজনীতির অনেক সময় আছে। এখন কোভিড আর আমফানের পর খালি মানুষের পাশে দাঁড়াতে হবে, তার জন্য যুবশক্তি তৈরি করবে। এবং যুবশক্তির ছেলেরা 10টা করে পরিবারকে অর্থ দিয়ে সাহায্য করবে না, কিন্তু তাদের দেখভাল করবে। এটা কেন করেছে? রাজ্য কমিটি আছে, জেলা কমিটি করা হয়েছে এবং তার নিচে ফিল্ড ইউনিট মেম্বার্স করা হয়েছে এবং তারা জয়েনিং করা হয়েছে। সোশ্যাল ওয়ার্কারকে জয়েন করো। তার কারণ কি? যে দেখবেন প্রতিটা পাড়ায় কিছু ছেলে মেয়ে থাকে যারা মানুষের জন্য কাজ করতে চায়। নাহলে এই পৃথিবী আজকে সবচেয়ে কঠিনতম জায়গা হবে। পৃথিবী কিন্তু বাসযোগ্য রয়েছে, কারণ মানুষ মানুষের জন্য এখনো বাঁচে। সেই ছেলে মেয়েগুলোকে চিহ্নিত করে যুব শক্তিতে তাদের মধ্যে নিয়ে আসে। দেখুন, হাফ প্যান্ট করে প্যারেড করলে হবে না। প্যারেডের আওয়াজে করোনা যাবে না। প্যারেডের আওয়াজে করোনা যাবে না। করোনা আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তার পরিবারের পাশে দাঁড়ালে সমাজ আতঙ্কের থেকে বেরিয়ে সতর্কতার পথে আসবে। যুব শক্তিকে আতঙ্কের পথ থেকে সরিয়ে সতর্কতার পথে যাতে মানুষকে নিয়ে আসা যায় এবং করোনা বা আমফানে আক্রান্ত বা কোনো প্রাকৃতিক বিপর্যয়ে আক্রান্ত মানুষ যাতে অসহায় বোধ না করে, তার জন্য এই যুব শক্তি। এটা রাজনীতির জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সৈকত চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি কিন্তু পরিষ্কারভাবেই জানালেন যে শহরবাসী কি করণীয় এবং রাজনৈতিক কথা বললেন যে সংঘবদ্ধভাবেই লড়াই করলে জলপাইগুড়ি জেলাতে বা শুধু জলপাইগুড়ি জেলা নয়, এই বাংলায় তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচন যে আসতে চলেছে, যাকে ঘিরে রাজনৈতিক পারদ ইতিমধ্যেই গোটা রাজ্যে চলতে শুরু করেছে, সেখানে ভালো ফল করবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী, তিনি ভালো লড়াই অবশ্যই করবেন, কারণ তিনি লড়াইয়ের রাস্তায় রয়েছেন, এমনটাই কিন্তু বললেন সৈকত চট্টোপাধ্যায়।